নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের আঙিনায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের আঙিনায় আমরা শুনছি শ্রী সরঞ্জিৎ চক্রবর্তীর বিখ্যাত উপন্যাস কম্পাস। আজকে শুনব অন্তিম পর্ব। চিঠিটা পেয়ে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম অক্ষরগুলোর দিকে। এর মানে কি? হঠাৎ এমন একটা চিঠি আমায় লিখল কেন মৌরিমা? কলেজ স্ট্রিট এখন সন্ধে নামছে, মানুষজন আবছা হয়ে আসছে ক্রমশ। মনে হচ্ছে শহর যেন তার বিশাল কালো ডানার তলায় লুকিয়ে নিচ্ছে সবকিছু। আমি ইউনিভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আবার দেখলাম চিঠিটা। কলেজের রাধিকা বলে একটা মেয়ের হাতে চিঠিটা দিয়ে গিয়েছে মৌরিমা। বলেছে এটা আমায় যেন দিয়ে দেয় ও। আজ স্পেশাল ক্লাস ছিল আমাদের। আসলে চারিদিকের যা পরিস্থিতি, তাতে ক্লাস মাঝে মাঝেই বন্ধ থাকে। তাই স্যাররা ঠিক করেছেন সময় সুযোগ মতো এক্সট্রা ক্লাস নেবেন। আজ তেমনই 2টো ক্লাস হয়েছে। দুপুরের দিকে আমি আজ টিউশনি মিটিয়ে নিয়েছিলাম। তারপর সোজা চলে এসেছি ইউনিভার্সিটিতে। ক্লাস শুরু হয়ে গিয়েছিল, তাই চুপ করে পিছনের দরজা দিয়ে ঢুকে বসেছিলাম শেষের বেঞ্চে। তবে সেখান থেকে লক্ষ্য করেছি যে আজ মৌরিমা আসেনি। কেন আসেনি জানি না। আমার খারাপ লাগাটা তখনই শুরু হয়েছিল। আমি মনমরা হয়ে অর্ধেক লেকচার শুনে বাকি অর্ধেক মাথা নামিয়ে উপর দিয়ে বেরিয়ে যেতে দিয়েছি। আজকাল মৌরিমাকে না দেখলে আমার সব সময় কেমন একটা কষ্ট হয়। মনে হয় বুকের ভেতর কে যেন অনবরত মাটি কুপিয়ে চলেছে। কে যেন একটা একটা করে ছিঁড়ছে ফুলের পাপড়ি। মনে হয় টানা লম্বা একটা জনশূন্য হল ঘরে সারাদিন বয়ে বেড়াচ্ছি মনের মধ্যে। যে কোনো কাজের মধ্যে কেবলই ওর মুখটা মনে পড়ে। কোনো কাজ না থাকলেও মনে পড়ে ওর কথা। ঘুমের ভিতরেও কি যে স্বপ্ন দেখি কখনো ও আমায় ছেড়ে চলে যাচ্ছে, আবার কখনো দেখি সুন্দর সাজানো কোনো বারান্দায় অন্য একটা ছেলের সঙ্গে দাঁড়িয়ে আছে মৌরিমা। আজকাল আমার যেন জেগেও শান্তি নেই, ঘুমিয়েও শান্তি নেই। পরপর 2টো ক্লাস শেষ করে বেরোবার সময় আমি দেখেছিলাম ইলেশকে। সেই ঘটনার পর আজই প্রথম ও এসেছে ইউনিভার্সিটিতে। এই কদিনেই কেমন যেন হয়ে গিয়েছে ইলেশ। অমন টকটকে রং পড়ে গিয়েছে। দেখে মনে হচ্ছে কেউ যেন ঝলসেছে ওকে। চোখ মুখেও একটা হারিয়ে যাওয়া ভাব। দৃষ্টি শূন্য, কারো দিকেই তাকাচ্ছিল না। আমি করিডোরে দাঁড়িয়ে দেখছিলাম ইলেশ ওর শরীরটাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে লাইব্রেরির দিকে। আমি নিজে লেখার চেষ্টা করি, মানুষকে চিনে বাদামের মতো ভেঙে তার ভিতরটা দেখার চেষ্টা করি, কিন্তু তাও প্রেম ব্যাপারটা ঠিক বুঝতে পারি না। যারা কোনো সম্পর্কে থাকে তাদেরও খুব একটা সুখী দেখি না, আবার যারা ভালোবেসেও কাছে যেতে পারে না তাদেরও দেখি নানা রকম মন খারাপ ঘিরে রেখেছে। ভাবি এই জন্যই কি মানুষ প্রেমে পড়ে, উঠে দাঁড়ায় না?
পড়ে যায় বলে কি এত যন্ত্রণা, কষ্ট? আমি ক্লাস থেকে বেরিয়ে দেখেছিলাম যে সন্ধে হয়ে এসেছে প্রায়। কলেজ স্ট্রিটের দুর্বল আলোগুলো মাতালের মতো হলুদ চোখ করে তাকিয়ে রয়েছে। বাড়ি যাব কিনা ভাবছি, ঠিক সেই সময় রাধিকা বলে আমাদেরই একজন ক্লাসমেট এসে ধরিয়ে দিয়েছিল চিঠিটা। বলেছিল, এটা তোকে মৌরিমা পাঠিয়ে দিয়েছে। লাভ লেটার, প্রেমপত্র। চিঠিটা ধরে আমার যে কি ভালো লেগেছিল কি বলবো। আমাদের তো টেলিফোন নেই যে মৌরিমার বাড়িতে ফোন করব। চারিদিকের পরিস্থিতি এত জটিল আর হিংসাত্মক হয়ে উঠেছে যে অনেকেই তাদের ছেলে মেয়েদের চট করে কলেজ ইউনিভার্সিটিতে আসতে দেন না। আমি জানি মৌরিমার জেঠুও তেমনই একজন চিন্তিত অভিভাবক। তাই ওই চিঠিটা হাতে নিয়ে আমার মনে হয়েছিল, এই এক টুকরো কাগজ এত রক্ত আর আগুনের মধ্যেও আমার জন্য বসন্ত নিয়ে এসেছে। জীবনেই প্রথম মৌরিমা চিঠি লিখেছে আমায়। একপাশে সরে গিয়ে চিঠিটা খুলেছিলাম আমি। আদিত্য, আমি মিথ্যে কথা সহ্য করতে পারি না, যেমন সহ্য করতে পারি না রাজনীতি। আশা করি আর তোমার মুখ আমায় দেখতে হবে না। আমার দুর্ভাগ্য যে তোমার সঙ্গে পরিচয় হয়েছিল। ইরেশকে ধন্যবাদ, ও আমার চোখ খুলে দিয়েছে। মৌরিমা। আমি চিঠিটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি এখন। বসন্ত, এ কোন বসন্ত বয়ে আনলো এই এক টুকরো কাগজ? এডওয়ার্ড জেনার কি পারবেন এর প্রতিষেধক বানাতে? আমি আবার পড়লাম চিঠিটা। মিথ্যে, রাজনীতি, এসব কি লিখেছে মৌরিমা? আমার বুকের ভিতরে ডাবল ডেকার বাস বসে যাচ্ছে। সন্ধে, সন্ধ্যের সমস্ত তারা খসে পড়ছে মাথার উপর। আমার পা কাঁপছে। বাতাসের স্তর পাতলা হয়ে আসছে কলকাতায়। মৌরিমা আমার মুখ দেখতে চায় না। ওর দুর্ভাগ্য যে আমার সঙ্গে পরিচয় হয়েছিল। আমি চোখ বন্ধ করলাম। শুধুই অন্ধকার। এখন কি করব আমি? কোথায় যাব? কোথায় গেলে এই অন্ধকার থেকে নিস্তার পাব? আমি নিজেকে সামলাবার চেষ্টা করলাম, কিন্তু মনটা কেমন যেন জল থেকে লাফিয়ে ওঠা মাছের মতো হয়ে আছে। যত ধরার চেষ্টা করছি ততই পিছলে পালিয়ে যাচ্ছে। কিছুতেই সামলাতে পারছি না। মৌরিমা এই শহরে থাকবে আর আমার সঙ্গে দেখা হবে না, কথা হবে না, ও আমার থাকবে না। এ কি হতে পারে? আমি পাশের দোকানের গায়ে হেলান দিয়ে দাঁড়ালাম একটু। কান গরম হয়ে গেছে, দর দর করে ঘাম হচ্ছে আমার। দোকানদার লোকটা বোধহয় বুঝলো আমার কিছু একটা হয়েছে। একটা জলের জগ নিয়ে এগিয়ে এলো আমার কাছে। বলল, কি ভাই, শরীর খারাপ নাকি? নাও নাও, জল খাও। লোকটা এগিয়ে দিল জগটা। আমি চিঠিটাকে মুঠোর মধ্যে মুচড়ে পকেটে ঢোকালাম কোনো মতে। তারপর মুখে আর ঘাড়ে জল দিলাম। মাথা কাজ করছে না একদম। সেই লম্বা হলঘরটা কেউ যেন টেনে আরো লম্বা করে দিয়েছে। পাশে দাঁড়ানো লোকটা বলল, কি ভাই, বাড়ি যেতে পারবে? কোথায় বাড়ি? আমি
কোনো মতে বললাম, যাদবপুর। ওরে বাবা, সেখানে তো আজ বিকেলে খুব ঝামেলা হয়েছে, লাশ পড়েছে কয়েকটা। তুমি বাড়ি না থেকে এখানে কি করছো? আমার মাথা কাজ করছে না। লোকটা কি বলল ঠিক বুঝলাম না। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম। লোকটা সামান্য ঠেলা দিল আমায়। এ ভাই, কি হয়েছে তোমার? এমন করছো কেন? মৃগী ফ্রিগি আছে নাকি? কি ঝামেলা রে বাবা। এই ছেলে, তোমার কোনো বন্ধু টন্ধু নেই? তার সঙ্গে বাড়ি যাও। কি হলো, বন্ধু নেই? বন্ধু? আমি সোজা হয়ে দাঁড়ালাম। তাই তো, বন্ধু ইলেশ। মৌরিমা তো লিখেছে চিঠিতে ওর কথা। আমি আবার দলা পাকানো কাগজটা খুলে পড়লাম। ইলেশকে ধন্যবাদ, আমার চোখ খুলে দিয়েছে ও। এর মানে কি? ইলেশ কি বলেছে মৌরিমাকে? আমার সম্বন্ধে কি বলেছে? আমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ইউনিভার্সিটির ভিতরে দৌড়লাম। আমি জানি ইলেশকে কোথায় পাওয়া যাবে। ওকে ধরতেই হবে আমায়। কি বলেছে ও জিজ্ঞেস করতেই হবে। লম্বা লাইব্রেরিটা প্রায় জনশূন্য। আমি দরজায় দাঁড়িয়ে এদিক ওদিক তাকালাম। হয়তো দেখলাম একটু দূরে একটা বেঞ্চে মাথা নামিয়ে বসে রয়েছে ইলেশ। আমি দ্রুত গিয়ে দাঁড়ালাম ওর সামনে। আমার পায়ের শব্দ শুনে মাথা তুলল ইলেশ। এই এই, তুই কি বলেছিস রে মৌরিমাকে? আমি কোনো রকম ভূমিকা না করেই সোজাসুজি প্রশ্ন করলাম। ইলেশ মরা মাছের মতো চোখ করে তাকালো আমার দিকে, যেন বুঝতেই পারছে না আমি কি বলছি। কিরে ইলেশ, তুই কি বলেছিস মৌরিমাকে? আমি এবার ঝুঁকে পড়ে ধাক্কা দিলাম ওকে। ইলেশ এবার নড়ল, যেন ঘোর কাটল একটু। বলল, আমার লাগছে। লাগছে? শালা, তুই বল আগে, কি পিন মেরেছিস? আমি কলার ধরলাম ওর। ইলেশ দীর্ঘশ্বাস ফেলল, নিজেকে ছাড়াবার চেষ্টাও করল না, যেন শক্তি নেই একটু। বলল, ওকে তোর আসল রূপটা দেখিয়েছি মাত্র। মানে? হাই শালা, কি বলছিস তুই? কষ্ট হচ্ছে এমন গলায় ইলেশ বলল, তোকে বলেছিলাম মনে আছে, তোর সব মেনে নেব, কিন্তু যদি তুই সিমিকে নিয়ে কিছু করিস। কি করেছি আমি? কথাটা জোর দিয়ে বলার চেষ্টা করলেও পারলাম না। একটা অপরাধ বোধ পিছন থেকে টেনে ধরল আমায়। ওর কলার থেকে আমার হাত খসে পড়ল। ইলেশ এবার ঘুরে বসলো আমার দিকে। তারপর বলল, সিমি আমায় বলেছে তুই তুই ওকে ওদের রিলেটিভের বাড়ি থেকে বের করে নিয়ে বরানগরে গিয়েছিলি। সেখানে কথা বলতে বলতে ইলেশের চোখে জল চলে এলো। কোনো মতে সামলে নিয়ে ও বলল, তুই জানতিস না কেন ওকে ডাকছে রচিত? জানতিস না? আমি বললাম, বিশ্বাস কর, জানতাম না, তোকে ছুঁয়ে বলছি। ইলেশ মাথা নামিয়ে নিল, বলল, মিথ্যে বলছিস, একদম মিথ্যে। তোকে রচিত পাঠিয়েছিল ওর কাছে।
আর তুই জানতিস না? সিমি আমায় বলেছে কি হয়েছে। ওর শরীরে রচিত রচিত ইলেশের চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো এবার। ইলেশ, ইলেশ, তুই ভুল ভাবছিস। আমি জানতাম না রে। আর ওরা দুজন দুজনকে ভালোবাসতো, তোকে ভালোবাসে ঋষিমি। তাই আমি কিভাবে অবস্থাটা ওকে বোঝাবো বুঝতে পারলাম না। ইলেশ আবার বলল, তাই আমি বলেছি মৌরিমাকে, বলেছি তুই রাজনীতি করিস, তোকে তোর পাড়ার ছেলেরা শাসিয়েছে আমার সামনে, আর সিমিকে ওই রচিতের কাছে তুই নিয়ে গিয়েছিলি। আমার দম বন্ধ হয়ে এলো এবার। মৌরিমা আমায় জিজ্ঞেস করেছিল সিমি কি করে রচিতের সঙ্গে দেখা করলো। আমি বলেছিলাম যে জানি না কিছু। আসলে ঝামেলা থেকে বাঁচবার জন্য মিথ্যে বলেছিলাম ওকে, কারণ রচিতের কথায় ওকে সাহায্য করেছি জানলে মৌরিমা আমার মুখ দেখাই বন্ধ করে দিত। আর ইলেশ সেটাই বলে দিয়েছে। তাই মৌরিমা লিখেছে আমি মিথ্যেবাদী, আমার মুখ দেখবে না। আমি বললাম, তুই তুই মিথ্যে কথা বললি ইলেশ। আমি যে পলিটিক্স করি না সেটা তো তুই জানিস, তাও মিথ্যে করে ওটা বললি? তোর একটুও কষ্ট হলো না? না, হলো না। আচমকা ইলেশের গলাটা কঠিন হলো। বলেছিলাম তো, সিমির ব্যাপারে কিছু করলে আমি ছাড়ব না। নে, এখন যা পারিস করে নে। আমি বললাম, তুই বললি আর মৌরিমা বিশ্বাস করলো? করতে চাইনি, কিন্তু বলেছিলাম সিমিকে ফোন করে জানতে। ব্যাস, সিমি যখন কনফার্ম করলো তখন বাঞ্চত! আমি ঠাস করে থাপ্পড় মারলাম ইলেশকে। ইলেশ তাকিয়ে রইল একটু থতমত খেয়ে, তারপর আমায় অবাক করে দিয়ে হাসল, বলল, আরো মার মার, কিন্তু কিছু করতে পারবি না, কিছু না। দেখ দেখ এখন কেমন লাগে। সারা জীবন আমার মতো করে তুইও ঘুরে বেড়াবি, কষ্ট পাবি। যা, আজ থেকে তুই অশ্বত্থামা। আমি হার দাঁড়ালাম না, কোনো মতে টলতে টলতে বেরিয়ে এলাম রাস্তায়। আমায় একবার যেতেই হবে মৌরিমার কাছে। পকেটে হাত দিলাম, টিউশনির মাইনের টাকা আছে, আজ পেয়েছি। ট্যাক্সি, ট্যাক্সি! আমি চিৎকার করে থামালাম একটা হলুদ কালো গাড়িকে, তারপর লাফিয়ে উঠলাম পিছনের সিটে। বললাম, সিমলে, চাচা রেস্টুরেন্ট। ঘষা কাঁচের মতো বাড়িঘর, গিট বাঁধা সুতোর মতো রাস্তা, সেই পথ, সেই চাচা রেস্তোরাঁ, সেই বড় গম্ভীর বাড়ি। কোথা দিয়ে যেই পথটুকু চলে এলাম বুঝতেই পারলাম না। আমার শরীর মন সবেতেই লক্ষ লক্ষ ঝিঁঝি ডাকছে। ট্যাক্সি থেকে প্রায় লাফিয়ে নামলাম আমি, তারপর পকেটে হাত ঢুকিয়ে যা উঠল তাই ছুঁড়ে দিলাম ট্যাক্সিওয়ালার দিকে। লোকটা আমার মুখ চোখের অবস্থা দেখেই বোধহয় কিছু বলার সাহস পেল না। ডোরবেলের আওয়াজটা আজও কমল মিত্রের ধমকের মতো মনে হলো আমার।
মনে হলো এটা আমার চলে যেতে বলছে, এই মুখ দেখাতে বারণ করছে। তবু আমি দাঁড়িয়ে রইলাম। আজ যাব না, মৌরিমার সঙ্গে দেখা না করে আজ যাব না কিছুতেই। ওকে বলবো ও এমন করতে পারে না আমার সঙ্গে, কিছুতেই পারে না। ওর বাবা কি করেছিল তার জন্য কি গোটা জীবন এমন একটা বায়াসড ধারণা নিয়ে বেঁচে থাকবে? তার সত্যিটা তো জানতে হবে ওকে। আমি তো আর রাজনীতি করি না। তবে দরজা খুলছে না। কি হলো কি? আমি আবার ডোরবেল বাজালাম। আবার কমল মিত্র ধমকে উঠলেন ভিতরে। আমি বিরক্তিতে মাটিতে পা দাপালাম। ঝিঝিরা আরো প্রকট হয়ে উঠেছে। এবার শব্দ পেলাম ভিতরে একটা। আমি প্রস্তুত করলাম নিজেকে। নিশ্চয় ওর মা নয়তো অন্য কেউ। মনে মনে ঠিক করলাম, যেই হোক আমায় এই বাড়িতে ঢুকতেই হবে আজ, মৌরিমার সামনে দাঁড়াতেই হবে। দরজাটা খুলে গেল এবার, আর আমি অবাক হয়ে দেখলাম অন্য কেউ নয়, সামনে এসে দাঁড়িয়েছে মৌরিমা নিজেই। আমি এটা আশা করিনি, তাই একটু থমকে গেলাম। শুনলাম পিছন থেকে এক মহিলা কণ্ঠ বলে উঠল, আমি কি আসবো? মৌরিমা আমার থেকে চোখ না সরিয়েই শান্ত গলায় বলল, না মা, আমি দেখছি। কি দেখবে তুমি? আমি জোরের সঙ্গে বললাম, সিন ক্রিয়েট করো না। মৌরিমার গলা খুব শান্ত। কেন এসেছো তুমি? চলে যাও। এটা কি? আমি বের করলাম চিঠিটা। মৌরিমা তলা পাকানো কাগজটা দেখলো এবার, তারপর বলল, যে মিথ্যে বলে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি রাজনীতি করি না মৌ, বিশ্বাস করো, আমি করি না। মৌরিমা চোয়ালটা শক্ত করে বলল, আমার কাছের লোকেরা ছাড়া কেউ আমায় মৌ বলে না। তুমি বলবে না ওই নামটা। আমি মৌরিমা। প্লিজ প্লিজ। আমি কি করব বুঝতে পারলাম না। হাত জড়ো করে বললাম, তুমি তুমি এমন করো না প্লিজ। আমার গোটা জীবনটা নষ্ট হয়ে যাবে, প্লিজ। আমি আমি পলিটিক্স করি না। ইলেশ মিথ্যে বলেছে তোমায় প্রতিশোধ নিতে। তুমি মিথ্যে বলছো। মৌরিমার গলাটা কঠিন হয়ে উঠল। সিমির ব্যাপারে মিথ্যে বলনি? কি হলো, বলনি? শোনো আদিত্য, কমিটমেন্ট করা সোজা, রাখা কঠিন। কারণ সেটা করতে হলে মজবুত চরিত্রের মানুষ হতে হয়। মিথ্যেবাদীরা ভীতু আর সুবিধেবাদী হয়। এমন মানুষকে আমার ঘেন্না লাগে। যাও এখান থেকে। জীবনে যে কমিটমেন্ট রাখতে পারবে না সেটা নিয়ে প্রমিস করবে না। আর কোনো দিন যেন তোমার মুখ না দেখি আমি, কোনো দিনও না। যাও। কলকাতা ক্রমে ক্রমে মুছে এলো আমার সামনে থেকে। আমি কোন দিকে যাব বুঝতে পারলাম না। আমার বাড়ি কোথায়? সেখানে যায় কি করে? কারা কারা থাকে সেই বাড়িতে? সেখানে কি কেউ বসে থাকে আমার জন্য? বাড়িতে বা এই জীবনে কেউ কি কোনো দিনও আর বসে থাকবে আমার জন্য? কেন এমন হয় মানুষের? কি চায়? কোন জীবন চায় সে? কার সঙ্গে কাটাতে চায় এই সামান্য জীবনটুকু?
কার হাত ধরে দেখতে চায় সমস্ত সূর্যাস্ত, একাকী বর্ষার জলে ভেসে থাকা কাগজের নৌকা? কার জন্য সে হেলায় তুচ্ছ করে নিজের সমস্ত বসন্ত? কার জন্যে বলো, কার জন্যে তার আবার এই কষ্টের পৃথিবীতে ফিরে আসতে ইচ্ছে করে? আমি এলোমেলোভাবে হাঁটতে লাগলাম সামনে। জানি না কোথায় যাব, জানি না আমার বাড়ি কোথায়। মনে হলো আমার মাথার ভিতরের সেই কম্পাস যেন কেউ খুঁড়ে বের করে নিয়েছে। এই তো, এই দীপু, দীপু! আচমকা কে যেন আমার সামনে থেকে এসে জাপটে ধরল। আমি বুঝতে পারলাম না কে। মুখটা অস্পষ্ট, অচেনা। কিরে, কাঁদছিস কেন? এই দীপু! লোকটা আবার ধাক্কা দিল আমায়, হাত দিয়ে মুছিয়ে দিল চোখ। এবার চিনতে পারলাম আমি, দাদা। কি করছিস তুই এখানে? কিরে, কি করছিস তুই দীপু? তোকে যে ওরা মেরে ফেলবে। বাড়িতে তুই পিস্তল লুকিয়ে রেখেছিস, ম্যাপ লুকিয়ে রেখেছিস। কেন দীপু, কেন? দাদার গলাটা কাঁপছে। আমি বুঝতে পারলাম না কি বলছে দাদা, এসবের মানে কি? দাদা বলল, পাড়ায় কম্বিং হয়েছে, পুলিশ 6 জনকে তুলে নিয়ে গিয়েছে। ওরা আর বোধহয় ফিরবে না। পুলিশ চলে যেতেই ছেলেরা বাড়ি বাড়ি খুঁজেছে। আর তোর উপর নাকি নজর ছিল ওদের, তোকে নাকি ওয়ার্নিং দিয়েছিল। ওরা চিৎকার করছিল, আমাদের বাড়িতে ঢুকে জিনিস তছনছ করেছে। তোর সুটকেস থেকে পিস্তল পেয়েছে। তুই নাকি পুলিশের খোঁজর। তোর দেওয়া খবরের জন্যই নাকি পুলিশ এসেছিল আমাদের পাড়ায়। জানিস, বাবাকে মেরেছে ওরা, হুমকি দিয়েছে। তোকে পাগলের মতো ওরা খুঁজছে। বাবা একটা দোকান থেকে ফোন করেছিল আমার অফিসে। আমি ইউনিভার্সিটি গিয়ে ইলেশের কাছ থেকে শুনলাম তুই এখানে আসতে পারিস, তাই। কি রে দীপু, কাঁদছিস কেন? কি হয়েছে তোর? এসব এসব কি করেছিস তুই? বাবা বলেছে আজই তোকে ম্যাড্রাস নিয়ে যেতে, কাকার কাছে। বাবা ট্রাঙ্কলে কথাও বলেছে কাকার সঙ্গে। আমরা হাওড়া থেকে ম্যাড্রাস মেল ধরব, জেনারেল কম্পার্টমেন্টেই যাব। তোকে একবার পেলেই ওরা কুপিয়ে মারবে। কলকাতায় তোর আর থাকা চলবে না, কিছুতেই না। দীপু, সোজা হয়ে দাঁড়া দীপু, এমন করিস না। এই দীপু! আমি সব শুনলেও যেন বুঝতে পারছি না কিছু। পা দুটো যেন নরম কাদা মাটির তৈরি, মাথাটা শীষের। কি সব বলছে দাদা? আমায় মারবে? সত্যি মারবে? মেরেই তো ফেলতে পারে। কি হবে বেঁচে থেকে? এর চেয়ে তো মরে যাওয়াই ভালো। দাদা কখন যে ট্যাক্সি ডাকলো, কখন যে হাওড়া স্টেশনে আমরা পৌঁছলাম জানি না। জানি না কখন ম্যাড্রাস মেলের জেনারেল কামরায় আমরা 2 ভাই গুটি সুটি মেরে বসে পড়লাম। আমার সব কেমন আবছা হয়ে আছে, যেন মোম কাগজ দিয়ে মোড়া এক শহরের মানুষ আমি। কোনো কথা কানে ঢুকছে না, মাথা খালি, যেন বুঝতেই পারছি না এক মুহূর্তের মধ্যে আমি ভিটে ছাড়া হলাম।
সেই নানান মানুষগুলোর মতো আমিও একদিনের মধ্যে নেই হয়ে গেলাম। ট্রেন ভোঁ দিল কি, নড়ে উঠল লোহার শুঁয়োপোকা। আমি দাদার কাঁধে মাথা রাখলাম। দাদা জড়িয়ে ধরল আমায়, আর আচমকা আমার খুব মায়ের কথা মনে পড়ল। স্মৃতিতে আবছা হয়ে আসা আমার মা, ছোট্ট রান্নাঘর থেকে ভেসে আসা সামান্য রান্নার আওয়াজে বাড়ি জুড়ে থাকা আমার মা মনে পড়ল। আমি চোখ বন্ধ করলাম। যখন চোখ খুললাম অনেক রাত। দেখলাম আমার পাশে কাঠের বেঞ্চে বসে দাদা ঘুমে কাতর। আর শুধু দাদাই নয়, গোটা কামরাটাই যেন ডুবে আছে জলের তলায়। আমি বাইরে তাকালাম। ফাঁকা মাঠের শরীর চিরে এগিয়ে চলেছে ট্রেন। জানলার ফ্রেমে মাথা হেলিয়ে আমি তাকিয়েই রইলাম। এ কোথায় চলেছি আমি? কিভাবে এইটুকু সময়ের মধ্যেই এতটা বদলে গেল আমার জীবন? সেই সব হঠাৎ হারিয়ে যাওয়া ছেলেদের মতোই কি হয়ে গেলাম আমি? আমার পাড়া, আমার বাড়ি, মাঝরাতে আচমকা ডেকে ওঠা একলা কোকিল, সব কি এক মুহূর্তের মধ্যে পর হয়ে গেল আমার? এসব ছেড়ে ম্যাড্রাসে গিয়ে লুকিয়ে থাকতে হবে আমায়। এখন আমার বাকি জীবনের কি হবে? কোন দিকে এগোবো আমি? সামনে চরাচর জুড়ে যে রাত্রি নেমেছে, থাকি শুধুই এই পৃথিবীর, আমার কি নয়? এই অন্ধকারে কে পথ দেখাবে আমায়? কোন দিকে এগোবো আমি? এই উত্তাল সমুদ্রে আমার ডাঙা কোথায়? ছুটন্ত ট্রেনের জানলা দিয়ে রাতের আকাশের দিকে মুখ তুলে তাকালাম আমি, আর দেখলাম সামনে সেই গাঢ় অন্ধকার আকাশের শীর্ষে ফুটে আছে নিঃসঙ্গ নাবিকের বন্ধু ধ্রুবতারা। হে নক্ষত্র, তুমি কোন পথ দেখাবে আমায়? কোন অজানা মহাদেশের তটে তুমি আছড়ে ফেলবে আমার ঝড়ে ধ্বস্ত জাহাজ? কোন জীবনে পৌঁছে দিতে চাইছো তুমি আমায়? দীপু থেকে আদীপ্ত হয়ে ওঠার এটাই কি তবে শুরু? আমি তাকিয়ে রইলাম সেই অবিচল আলোকবিন্দুর দিকে। যেন আবার দেখতে পেলাম সেই হালকা খোপা, সামান্য এলোমেলো চুল। যেন দেখতে পেলাম ফলসা রঙের শাড়ির চারপাশে আজও সোনার গুঁড়োর মতো উড়ছে সেই ধুলো। আর তার ভিতরে আজও আমার দিকেই তাকিয়ে আছে মেয়েটা। আমি যেন পেয়ে গেলাম আমার বাকি জীবনের পথটুকু, যেন দেখতে পেয়ে গেলাম আমার গন্তব্য। ভাবলাম এবার এইটুকু শুধু পার হতে হবে আমায়। সেই অসম্পূর্ণ কম্পাসের পাশে এনে রাখতে হবে তার সঙ্গীটিকে, আর এই আলো বিন্দু ধরে ধরে মরিমার থেকে আমায় আবার ফিরে আসতে হবে মৌয়ের কাছে। শুনতে খুব সেন্টিমেন্টাল লাগলো না? উশমিল
তাকালো জিতুর দিকে। জিতু কি বলবে বুঝতে পারল না। উসমিল বলল, মৌরিমার থেকে আর মৌয়ের কাছে ফিরে আসা হয়নি আদিত্য মুখার্জির। কারণ গত সেপ্টেম্বরে দাদু মারা গিয়েছে। জানো, এক রাতের মধ্যে চেন্নাইতে দাদুকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। যে ভাইয়ের সঙ্গে কথা বলতেন না দাদুর বাবা, সেই ভাইকেই নিজের ছেলের জন্য ফোন করেছিলেন উনি। না হলে হয়তো খুনি হয়ে যেত দাদু। সেই সময় ভুল বোঝাবুঝি থেকে যে কত ছেলে মারা গিয়েছে তার ঠিক নেই। চেন্নাইতেই দাদু সেই প্রথম উপন্যাসটাই আবার নতুন করে লেখে। পরে বিদেশে যায়, সেটেল করে, নভেলিস্ট হিসেবে নাম হয়। আমার বাবাও ভালো স্টুডেন্ট ছিল, ইঞ্জিনিয়ারিং পাশ করে বড় চাকরি পায়। আর আমরাও সেই যাদবপুরের কলোনি ছেড়ে বেঙ্গালুরু চলে যাই। আমি ওখানেই বড় হয়ে উঠেছি। বিদেশে পড়তে গিয়েছি অল্প বয়সেই। দীপু দাদুই বারবার বলে নিজের কাছে নিয়ে গিয়েছিল আমায়। সেখান থেকে খুব কাছ থেকে মানুষটাকে দেখেছি আমি। এত সাধারণ জীবনযাপন কাউকে করতে দেখিনি কোনো দিন। অত নাম, অর্থ কিছুই পাল্টাতে পারেনি লোকটাকে। জিতু জিজ্ঞেস করল, তোমাকে কবে উনি এই মৌরিমার কথা বলেছেন? মানে রিসেন্টলি না অনেক আগেই? উসমিল জানলা দিয়ে বাইরে তাকালো। গাড়ি সায়েন্স সিটি পেরোচ্ছে। বিকেলের শহর ধীরে ধীরে ঢালু হচ্ছে সন্ধ্যের দিকে। উসমিল একটা ওয়াইপ বের করে মুখটা মুছল, তারপর সুইচ টিপে তুলে দিল গাড়ির কাঁচ। বলল, জানো, আমি প্রথম থেকেই দাদুর লেখা পড়তাম। আর অবাক লাগতো যে সব গল্পের নায়িকাকেই কেমন যেন একরকম দেখতে। সেই বড় বড় চোখ, সুন্দর টিকলো নাক, মানে একই রকম আর কি। আমি জিজ্ঞেস করতাম, পাঠকরাও জিজ্ঞেস করত, কিন্তু দাদু কিছু বলতো না, শুধু হাসত। তারপর গত জুনে দাদুর ক্যান্সার ধরা পড়ে, লাস্ট স্টেজ। তখন দাদু ডাকে আমায়, সবটা বলে, আর কিছু জিনিস দেয়। উনি কোনোদিন কলকাতায় এসে মৌরিমার খোঁজ করেননি? জিতু অবাক হয়ে জিজ্ঞেস করল। মাথা নাড়ল উসমিল। কলকাতায় এসেছিল দাদু, তবে খুব শর্ট ট্রিপে, ইউনিভার্সিটির প্রোগ্রামে। আর সেই যে মৌরিমা বলেছিলেন কোনো দিন মুখ না দেখাতে, সামনে না আসতে, সেটা দাদু ভুলতে পারেনি। তাহলে এখন তুমি এলে কেন? শুধুই খুঁজতে? কারণ উসমিল পাশের কাপড়ের ব্যাগটা খুলল, একটা বাক্স বের করলো এবার। তারপর তার ঢাকনাটা খুলে ধরল সামনে। বলল, এই জন্য। জিতু দেখল অবাক হয়ে। খুব সুন্দর কাঠের বাক্স একটা, আর তার ভিতরে নীল ভেলভেটের উপর শোয়ানো রয়েছে কাচের গোলক ঢাকা একটা কম্পাস। উসমিল বলল, জানো জিতু, এই কম্পাসের কাঁটাটা কিন্তু উত্তর দিক নির্দেশ করে না, এটা দক্ষিণ দিক মুখ করে থাকে। দাদু বলেছিল প্রাচীন চীনে নাকি এমন দক্ষিণমুখ কম্পাসই তৈরি হতো। পরে এক ব্রিটিশ কোম্পানি এমন কিছু লিমিটেড এডিশন কম্পাস বের করে, কম্পাস ইন পেয়ার্স, মানে একটা উত্তরমুখ আর একটা দক্ষিণমুখ। ও, অবাক হলো জিতু। মানে মৌরিমা সেনের কাছে এমন একটা ছিল, তবে নর্থ ইন্ডিকেটিং। আর মৌরিমা সেটা দাদুকে দেখিয়েও ছিলেন ওর জন্মদিনে।
এই কম্পাসটা তার পেয়ার। ক্যান্সার ধরা পড়ার 2 সপ্তাহ আগে দাদু লিভারপুল থেকে খবর পেয়ে কিনেছিল এটা, মানে খুঁজেছিল বহুদিন ধরে। তারপর লিভারপুলের এক আর্ট ডিলারের কাছ থেকে খবর পেয়ে কিনেছিল। জিতু অবাক হয়ে তাকালো। এমন হয়? সত্যি হয়? উর্মিল হাসল। রোজ হয় না, সবার জীবনেও হয় না, কিন্তু জিতু, কারো কারো জীবনে হয়। কেউ কেউ আছে যারা সারা জীবন ধরে কথা রাখার চেষ্টা করে। যেন ওয়াল্ট ডিজনি তার ছোট্ট মেয়েকে কথা দিয়েছিলেন মেরি পপিন্স নিয়ে ফিল্ম করবেন। তার জন্য 19-20 বছর চেষ্টা করে শেষে সফল হয়েছিলেন। সাধারণ মানুষরা বুঝবে না, তাদের কাছে এসবের দাম নেই, তাদের এমন কিছু করার বুকের জোরও নেই। কিন্তু কেউ কেউ আছেন যাদের কাছে ছোট্ট কথাও ম্যাটার করে। সব কাজের মধ্যেও তারা সেই কথাটা রাখার চেষ্টা করেন। এটা দিতে তুমি এসেছো? জিতুর অবাক লাগলো। সেপ্টেম্বরে মারা গেল দাদু। তার আগে বলেছিল, আমি যেন মৌরিমাকে খুঁজে এটা পৌঁছে দিই ওর কাছে। দাদু তো আর মুখ দেখাবে না, তাই। উর্মিল হেসে মাথা নাড়ল। খুব সিলি না? মুখ দেখাবে না। এত বয়সেও দাদু কেমন ভাবত। কিন্তু জানো জিতু, সেই সময়টাই অন্যরকম ছিল। ভ্যালু সিস্টেম ওয়াজ টোটালি ডিফারেন্ট। এই সময় দাঁড়িয়ে সেটা বুঝতে পারবো না আমরা। তা ঠিক, আমরা এক সময় দাঁড়িয়ে অন্য সময়টাকে জাজ করতে চাই আর ভুলভাল কমেন্ট করি। দাদু ডেথ বেডে এটাই শুধু বলেছিল আমায়, আর একটা ছোট্ট চিঠি দিয়েছিল, সেটাও পৌঁছে দিতে হবে। তবে এই চিঠিটা সিলড। লাভ লেটার, তবে 43 years লেট। বাই দ্য ওয়ে, গাড়িটাকে একটু দাঁড় করাও, ওষুধ নেব। প্লেনে উঠে গেলে আর পাবো না। আজ পিছনের সিটেই বসেছে জিতু। ও বসতে চায়নি, কিন্তু উর্মিলই জোর করেছে। জিতু সামনে ঝুঁকে বিহারীকে বলল গাড়িটাকে দাঁড় করাতে। চিংড়িহাটার মোড়টা এখন হাত থেকে পড়ে যাওয়া কাচের বাসনের মতো হয়ে আছে। আজকাল চারিদিক দেখে খুব অবাক লাগে জিতুর। এখন সবার কাছে গাড়ি, ফ্ল্যাট। এত টাকা পায় কোথায় মানুষ? ও তো এই ইনস্টিটিউটে ভর্তি হওয়ার টাকাই জোটাতে পারছে না। উর্মিল নামলো গাড়ি থেকে, তারপর জিজ্ঞেস করল, তুমি শিওর তো যেখানে যাচ্ছ সেটা ঠিক জায়গা? জিতু হাসল শুধু। উর্মিল ভুরু কুঁচকে ওকে দেখলো একটু, তারপর চলে গেল দোকানের দিকে। এই নিয়ে কতবার যে উর্মিল এই কথাটা বলল। আসলে কিভাবে যে মৌরিমা সেনের হদিশ জেনেছে সেটা উর্মিলকে বলেনিও। কেন বলেনি জানে না, যেহেতু নিজেকেই প্রশ্ন করেছে এটা ও উর্মিলের কাছ থেকে লুকোচ্ছে কেন। তবে কেউ ভাবে উর্মিল এটা শুনলে রাগ করবে? কেন করবে? ও কি ভাবে উর্মিলের ওর প্রতি কোনো ফিলিংস তৈরি হয়েছে? জানে না জিতু। ও আসলে নিজেকেই বুঝতে পারে না, কিন্তু মনের ভিতরে কিছু একটা ওকে বাধা দিয়েছে। তাই আঁখির ব্যাপারটা ও বলতে পারেনি উর্মিলকে। সেদিন ফটোটা দেখে আঁখি থমকে গিয়েছিল একদম। বলেছিল, জিতু, ছোট দিদার এই ছবিটা কি করে এলো তোর কাছে? জিতু অবাক হয়ে তাকিয়েছিল।
ছোট দিদা মানে? মানে ছোট দিদা। আঁখি ছবিটা হাতে নিয়ে বসেছিল একটা বেতের চেয়ারে। বলেছিল, আমার মায়ের ছোট মামার স্ত্রী। ছোট মামা ডাক্তার, তনুময় দাশগুপ্ত। ওরা দীর্ঘদিন বিদেশে ছিল, তবে লাস্ট 10 years ফিরে এসেছে কলকাতায়। জিতু সাবধানে জিজ্ঞেস করেছিল, উনি উনি কি বেঁচে আছেন? হ্যাঁ, কত আর বয়স? 62-63 হবে। 2 ছেলে আছে, একজন মুম্বাই থাকে আর একজন সিঙ্গাপুরে। তবে দাদু বেঁচে নেই। দিদা 2জন কাজের মেয়েকে নিয়ে থাকে। আমার সঙ্গে যোগাযোগ আছে বেশ। তা তোর কাছে এই ছবি এলো কি করে? জিতু বলেছিল, ঠিকানাটা দে, আমার খুব দরকার, প্লিজ। আঁখি তাকিয়েছিল ওর দিকে, তারপর বলেছিল, দেব, আর জানতেও চাইব না কেন চাইছিস। তবে একটা শর্ত আছে। শর্ত? কি? অবাক হয়েছিল জিতু। আঁখি তাকিয়েছিল ওর দিকে, তারপর বলেছিল, না, যা ভাবছিস তা নয়। জানিস তো, আমার বিয়েটা বোধহয় ভেঙে যাবে। আজকাল আমার খুব একা লাগে জিতু। ডিপ্রেশন হয়। কোনো ছেলের সঙ্গে কথা বলতে গেলে, বন্ধুত্ব করতে গেলে তারা সবাই প্রায় শুতে চায়। কেউ এমনি বন্ধু হয়ে থাকতেই চায় না। তুই মাঝে মাঝে আসবি একটু আমার কাছে, বন্ধু হয়ে আসবি, কথা বলবো জাস্ট, আর কিচ্ছু চাইব না। আমি যদি শুতে চাই? হেসেছিল আঁখি, বিষণ্ণ নুয়ে পড়া এক হাসি। তারপর বলেছিল, আমি জানি তুই চাইবি না। তোর চোখটা অমন নয়। মেয়েরা বোঝে জিতু। উই ক্যান ইন্টারপ্রেট আইস। আসবি? সল্টলেক, ডিএফ ব্লক। মৌরিমা সেনের মানে দাশগুপ্তর বাড়ি এখনকার ঠিকানা। গত 4 দিন আগে এই ঠিকানাটা পেয়েছেও, কিন্তু আজ যাচ্ছে, কারণ মৌরিমা পুরী গিয়েছিলেন বেড়াতে। গতকাল ফিরেছেন। সেদিন আঁখিকে দিয়ে মৌরিমাকে ফোন করিয়েছিল জিতু। সেখানেই জেনেছে সব। আর সেদিনই আজকে যে যাবে সেটা বলে নিয়েছিল। মৌরিমা ফোনে জিজ্ঞেস করেছিলেন কি ব্যাপার, কিন্তু জিতু কিছু বলেনি, কারণ ও চায় যা বলার উর্মিলই বলবে। ও তো কেবল মাধ্যম মাত্র। উর্মিল প্রথমে কথাটা শুনে খুব অবাক হয়ে গিয়েছিল। বলেছিল, তুমি পেয়ে গিয়েছ? আর ইউ সিরিয়াস? না। হেসেছিল জিতু। সিরিয়াস হলে তো হাসপাতালে ভর্তি হতে হতো। আমি নিশ্চিত জেনেই বলছি। সল্টলেকে থাকেন, তবে এখন যাওয়া যাবে না। উনি কলকাতায় নেই, পুরী গিয়েছেন। 4 দিন পর ফিরবেন। 4 দিন? উর্মিল একটু চিন্তা করে বলেছিল, ও দ্যাট ডে। আমি তো সেদিন সন্ধ্যের ফ্লাইটে বেঙ্গালুরু ফিরে যাচ্ছি। হ্যাঁ? জিতুর বুকের ভিতর তৈরি হওয়া ঘরটা যেন ভেঙে পড়েছিল নিমেষে। ফিরে যাচ্ছ? হ্যাঁ। উর্মিল তাকিয়েছিল ওর দিকে। আমি তো ভাবলাম আর পেলে না খুঁজে, তাই পরে আবার কখনো এসে খুঁজবো। আমারও তো বাড়িঘর আছে, রিসার্চ আছে। আই হ্যাভ এ লাইফ, ইউ নো।
লাইফ, জীবন, তা আছে উর্মিলের। এমন উজ্জ্বল একটা মেয়ের জীবন থাকবে না তো কি ওর থাকবে? সত্যি, কি ভেবেছিল ও? এটা সিনেমা? শেষ দৃশ্যে এসে কি এখানে হ্যাপি এন্ডিং হবে? কোথায় উর্মিল আর কোথায় পুনর্জিৎ? অনেক কষ্টে নিজের দীর্ঘশ্বাসটা ও পাঁজরের খাঁজে লুকিয়ে ফেলেছিল। বুঝেছিল ওর বুকের ভিতরের ঘরটা তাসের তৈরি। জিতু বলেছিল, তাহলে এয়ারপোর্ট যাওয়ার পথে ওর সঙ্গে দেখা করলেই হবে, সেখানে কাজ সেরে তারপর না হয়। গ্রেট আইডিয়া জিতু। উর্মিল হেসেছিল সামান্য, তারপর আচমকা জিজ্ঞেস করেছিল, আমি চলে যাওয়ার পরে তুমি আমায় মনে রাখবে তো? জিতু বলেছিল, তুমিই তো বলেছিলে যে এমন মজা দেখাবে যাতে তোমায় ভুলতে না পারি কোনোদিন। হয়ে গিয়েছে, লেটস গো। উর্মিল এসে উঠে পড়ল গাড়িতে। জিতু আর পিছনে বসল না, সামনের দরজাটা খুলে বিহারীর পাশে বসে পড়ল। আরে কি হলো? উর্মিল অবাক হলো খুব। কিচ্ছু না, জাস্ট এমনি। জিতু কথা না বাড়িয়ে জানলা দিয়ে বাইরে তাকালো। ওর মনটা ভালো লাগছে না একদম। কেবল মনে হচ্ছে কাল থেকে এই শহরটা আবার অসহ্য হয়ে উঠবে, আবার ওর একঘেয়ে জীবনটা আরও একঘেয়ে হয়ে যাবে। আবার সকালে উঠে ভাববে আজ কিসের জন্য বেঁচে থাকবে ও। এমন অবস্থায় উর্মিলের পাশে বসলে মন খারাপ আরও বাড়বে। ফোনটা বুক পকেটে পিং করে উঠল। বের করে দেখল জিতু। হিতেশ মেসেজ করেছে হাসপাতাল থেকে, বলেছে দিদি ঠিক আছে, জ্ঞান এসেছে। যাক, খানিকটা হালকা লাগলো জিতুর। একটা তো ভালো খবর এলো। দিদি গত পরশু ভর্তি হয়েছিল নার্সিংহোমে, আজ অপারেশন হয়ে গিয়েছে। গত পরশু দিদিকে নার্সিংহোমে নিয়ে যাওয়ার সময় জিতু নিজেও ছিল। তারপর সেখানে ভর্তি করিয়ে দিয়ে জেনিকে নিয়ে বেরিয়েছিল। দিদি তাকিয়েছিল ওর দিকে, ভীতু গলায় বলেছিল, তুই যা করছিস ভেবে করছিস তো? ব্যাপারটা কিন্তু সোজা নয় জিতু। জিতু জানতো এটা সোজা নয়। ওর নিজেরও বুক কাঁপছিল, ভয় করছিল, কিন্তু তারপর এটাও ভেবেছিল যে এছাড়া উপায় নেই। হিতেশ বেশিরভাগ সময়টা থাকবে নার্সিংহোমে। জেনিকে তো আর একা বাড়িতে রাখা যাবে না, জিতুর মেসেও রাখার প্রশ্ন নেই। তাই উপায় একটাই। দরজা খুলে ওকে দেখে প্রথমে হেসেই ছিল মা, তারপর ওর পাশে জেনিকে দেখেই আচমকা গম্ভীর হয়ে গিয়েছিল একদম। চোয়াল শক্ত করে বলেছিল, ওকে এনেছিস কেন? জিতু জেনির হাত ধরে ঘরে ঢুকে বলেছিল, মা, দিদির অপারেশন, হিতেশ তার দিদির সঙ্গে আছে। ও ছোট্ট মেয়ে, কোথায় থাকবে? সেটা আমি কি জানি। তোর দিদি যখন মুখ পুড়িয়ে ঘর ছেড়েছিল তখন সেটা ভাবেনি যে ছেলের বাড়িতে ওকে তুলবে না? তুই ভুলে গিয়েছিস সেই বিকেলবেলার কথা? ওর পেটে বাচ্চা এসেছে, সেটা বলার সময় ওর নির্লজ্জ মুখটা ভুলে গিয়েছিস? প্রেম, নোংরামো সব। আমাদের মুখে খালি দিয়ে যেতে তোর এতটুকু দ্বিধা হয়নি? দূর হয়ে যা তুই, দূর হয়ে যা ওকে নিয়ে। মা কাঁপছিল, গলাটা কেমন যেন তীক্ষ্ণ হয়ে উঠেছিল।
মুখ চোখ লাল। জিতুর মনে হয়েছিল এবার মায়ের কিছু না হয়ে যায়। দ্রুত গিয়ে ধরেছিল মাকে, বলেছিল, মা, ও কত ছোট, তাছাড়া ও তোমার নাতনি না? এমন করো না মা, তুমি তো এমন নও। আমি এমনই এমনই। মা চিৎকার করে উঠেছিল, ওকে ওকে দেখেছিস? ওরও ওই মুখপুরীর মতো রূপ। ও নিজেও যদি তোর দিদির মতো বিয়ের আগে পেট বাঁধিয়ে বসে, তখন কি হবে ভেবেছিস? বাড়ি থেকে যদি মুখে চুনকালি দিয়ে দিদির মতো পালায়, আমি আর নিতে পারবো না। ভেঙে পড়া মাকে জড়িয়ে ধরেছিল জিতু। দেখেছিল জেনি ভয়ে সাদা হয়ে গিয়েছে। ব্যাগটা বুকের কাছে আঁকড়ে দরজার কোণে সেঁটে দাঁড়িয়ে আছে। জিতু বুঝতে পারছিল না কি করবে। মা বলেছিল, ওকে ওকে নিয়ে যা, তুই নিয়ে যা আমার বাড়িতে, আমার বাড়িতেই থাকবে। আচমকা এমন গম্ভীর গলা শুনে জিতু ঘাবড়ে গিয়ে তাকিয়েছিল দরজার দিকে। দেখেছিল বাবা দাঁড়িয়ে রয়েছে, বগলে একটা খবরের কাগজ আর হাতে লটারির টিকিট। কি কি বলছো তুমি? মা কাঁপছিল তখনও। ঠিক বলছি, অনেক হয়েছে। শুধু নিজেদের সম্মান আঁকড়ে অন্যের নিন্দার ভয়ে আর কতদিন? নিজের মেয়েকে দূরে রাখবে তুমি আর কতদিন? জিতু বাবার ভিতরের এই মানুষটাকে কোনোদিন দেখেনি। মাও এত অবাক হয়ে গিয়েছিল যে কথা বলতে পারছিল না। বাবা বলেছিল, একটাই তো জীবন, এটা চলে গেলে কি আর বাঁচার সুযোগ পাবো? তবে এইটুকু সময়ে কেন শুধু রাগ, অভিমান আর ফালতু পরের কথা শুনে বাঁচব? আমার মেয়ে নার্সিংহোমে, নাতনি তো আমাদের কাছেই থাকবে। সেখানে তুমি কি বলছো? নিজের বাইরে বেরো বিশাখা। আমি তোমায় কিছু ভুলতে বলছি না, কিন্তু এটা মনে রেখো, আমরা নিজেরাও নানান ভুল করেছি জীবনে। জিতুর বুকে মা যেন ছেড়ে দিয়েছিল নিজেকে। এত বছর ধরে জমানো সব প্রতিরোধ যেন শুষে নিয়েছিল মায়ের শক্তি। ও দেখেছিল জেনিকে ধরে বাবা নিয়ে যাচ্ছে ভিতরের ঘরে। সেদিন অনেক রাতে আচমকা ঘুম ভেঙে গিয়েছিল জিতুর। আর ও অবাক হয়ে দেখেছিল দিদির ছেলেবেলার বিছানায় ঘুমিয়ে থাকা জেনির মাথার কাছে বসে রয়েছে মা। মা তাকিয়েছিল জেনির মুখের দিকে। মায়ের এমন চোখ বহুদিন দেখেনি জিতু। মা আলতো করে হাত বুলিয়ে দিচ্ছিল জেনির কপালে, ভুরুতে। বিকেলবেলার সেই মায়ের সঙ্গে এই মায়ের কোনো মিলই নেই। নরম কম্বলের তলায় শুয়ে জিতুর মনে হয়েছিল ও আবার ছোট হয়ে গিয়েছে। আবার এক শীতের রাতে ঘুম ভেঙে দেখছে ঘুমন্ত দিদির মাথার কাছে বসে রয়েছে মা, ওর পুরনো সহজ নরম মা। ওর মনে হয়েছিল এই দৃশ্যটুকুর জন্যই বোধহয় আর একবার ওদের এই দুস্থ ছোট্ট ভাঙাচোরা বাড়িতে ফিরে আসতে পারেও, আবার নতুন করে শুরু করতে পারে ওর সামান্য ঘাস ফুলের মতো জীবন। সল্টলেকটা ভালো করে চেনে জিতু, তাই মৌরিমার ঠিকানা খুঁজে পেতে কোনো অসুবিধে হলো না। রাস্তার বড় একটা সার্কাস থেকে বাঁদিকে ঘুরে সুন্দর করে সাজানো নীল রঙের বাড়িটার সামনে গাড়ি দাঁড় করালো বিহারি। কাপড়ের ব্যাগটা নিয়ে গাড়ি থেকে নামলো উসমিল। জিতুও নামলো সামনের সিট থেকে। গেট থেকে ছোট্ট নুড়ি ফেলা রাস্তা বাড়ির সামনের বারান্দায় গিয়ে থেমেছে।
রাস্তাটার দুপাশে যত্ন করে সাজানো ফুলের বাগান। ডালিয়া আর গাঁদা ফুলে ধাঁধিয়ে যাচ্ছে চোখ। বেশ কয়েক রকম গোলাপও চোখে পড়ল জিতুর। গেটের আওয়াজ শুনেই বোধহয় মধ্যবয়স্ক একজন মহিলা এসে দাঁড়িয়েছে বারান্দায়। চোখে জিজ্ঞাসা। জিতু বলল, এখানে কি মৌরিমা দাশগুপ্ত থাকেন? মহিলাটি এবার হাসল, বলল, আপনি পুনর্জিৎ বাবু তো? মা বলে রেখেছেন, আসুন, উনি আপনার জন্যই অপেক্ষা করছেন। উষ্মিল তাকালো জিতুর দিকে, তারপর বলল, তুমি আজকেও ফোন করেছিলে? হ্যাঁ। জিতু মাথা নাড়ল ছোট্ট করে, তারপর এগিয়ে গেল সামনে। এই শেষ বিকেলের আলোয় এক বাগান ফুলের সামনে উষ্মিলকে এমন লাগছে যে বুকের ভেতরের সেই খরগোশগুলো অস্থির হয়ে উঠছে। শেষ বেলায় এসে এমন নিজের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছে কেন? বারান্দা পেরিয়ে ঘরে ঢুকে স্থির হয়ে গেল জিতু। ছবির মতো সাজানো চারিদিক, আর ঘরের ঠিক মাঝখানে একটা মাখন রঙা সিঙ্গেল সোফায় বসে রয়েছেন মৌরিমা। ওদের দেখে সামনের সোফায় বসতে বললেন। জিতু বসতে বসতেই দেখল ভদ্রমহিলাকে। ফটোতে দেখেছে বটে, কিন্তু সামনে থেকে দেখার ব্যাপারটাই আলাদা। ও ভাবল, এই বয়সেও এত সুন্দর। কোনো কোনো মানুষ থাকেন যাদের রূপের ভিতর কর্পূর থাকে, দেখলেই সমস্ত শরীর কেমন যেন হালকা আর স্নিগ্ধ হয়ে যায়। ও বুঝল কেন আদিত্য একে ভুলতে পারেননি কোনোদিনও। বলো, কি ব্যাপার? তোমার কি দরকার সে ব্যাপারে আঁখি তো কিছু বলতেই পারল না। মৌরিমা কোনো ভূমিকা না করেই জিতুকে জিজ্ঞেস করলেন। জিতু উষ্মিলকে দেখিয়ে বলল, উনি বলবেন, দরকারটা ওর। মৌরিমা বললেন, তার আগে বলো কি খাবে, চা না কফি? জিতু সেই কথার উত্তর না দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, আপনারা কথা বলুন, আমি বরং বাইরে। কোথাও যাবে না, বসো। উষ্মিল জিতুকে ধমক দিয়ে বসিয়ে দিল, তারপর মৌরিমার দিকে ফিরে হাসল। প্লিজ, কিছু খাবো না, আমার প্লেন ধরার আছে, তাড়াতাড়ি যেতে হবে। আমার নাম উষ্মিল, আসলে এটা আপনাকে দেওয়ার ছিল। উষ্মিল কাপড়ের ব্যাগ থেকে কাঠের বাক্সটা বের করে এগিয়ে গেল মৌরিমার দিকে। বাক্সটা হাতে নিয়ে অবাক হয়ে তাকালেন মৌরিমা। কি এটা? প্লিজ খুলে দেখুন। উষ্মিল মৌরিমার পাশে বসে পড়ল এবার। মৌরিমা সামান্য দ্বিধা নিয়ে কাঠের বাক্সটা খুললেন, আর তারপরে যেন স্থির হয়ে গেলেন একদম। জিতু দেখল ওর চোখের পাতা পড়ছে না, সারা মুখ নিমেষে গোলাপি, দুটো হাত কাঁপছে থরথর করে। তুমি তুমি কে? মৌরিমা অবাক হয়ে তাকালেন উষ্মিলের দিকে। এটা সাউথ ইন্ডিকেটিং কম্পাস। একজন বহু বছর আগে আপনাকে বলেছিল কিনে দেবে, মনে আছে? উষ্মিল পকেট থেকে সেই চিঠিটা বের করে হাসল। দাদু আমায় বলতে বলেছে যে সেই জন্মদিনের উপহারটা দিতে হয়তো বড্ড দেরি হয়ে গেল, কিন্তু তাও বেটার লেট দ্যান নেভার, কারণ আ প্রমিস ইজ আ প্রমিস।
মৌরিমার পাথরের মূর্তি এবার নড়ে উঠল। উনি আর একবার কম্পাসটা দেখলেন, তারপর সামান্য ভাঙা ধরা গলায় বললেন, তোমার দাদু? হ্যাঁ, বাবার কাকা হয়। নিজে তো বিয়ে করেননি কোনোদিনও। আর বিয়ে করেননি? মৌরিমা যেন কথা বলতে পারছেন না। না তো। উশমিল মৌরিমার হাতটা আলতো করে ধরে হাসল আবার। আপনাকে যে ভালোবাসত, সব লেখায় শুধু আপনার ডেসক্রিপশন। উফ, কি বিরক্তিকর বলুন তো। যেন পৃথিবীতে আর কোনো সুন্দরী মেয়ে নেই, এমনকি ডায়েরিতেও আপনাকে নিয়ে লেখা। আমি তো দাদুকে রাগাতাম এই নিয়ে, কিন্তু হাসতো দাদু। তাই হাসতো মানে এখন? মৌরিমাও কথা শেষ করতে পারলেন না। না, গত সেপ্টেম্বরে চলে গিয়েছেন। ক্যান্সার হয়েছিল। যাওয়ার আগে বলল, আপনাকে যেন খুঁজে এটা দিয়ে যাই, সঙ্গে এই চিঠিটাও যেন দিই। মৌরিমা কম্পাসটা পাশে রেখে চিঠি করলেন। তারপর দেখে নিয়ে তাকালেন উশমিলের দিকে। বললেন, পড়ো তুমি, জোরে জোরে পড়ো। আমি? উশমিল দ্বিধা করল। তুমি তো সবটাই জানো, তাই এটাও পড়ো। মৌরিমা এবার হাত ধরলেন উশমিলের। উশমিল তাও সামান্য দ্বিধা করল। তারপর পড়ল চিঠিটা। মৌরিমা, সেই চিঠির উত্তর দিতে বড্ড দেরি হয়ে গেল। তাও বলছি, সেদিন মিথ্যে বলেছিলাম শুধু তোমায় হারাবার ভয়ে, তোমায় ঠকানোর জন্য নয়। এই কম্পাসটা তুমি রেখো পুরনো সেই কম্পাসের পাশে। অনুরোধ এটাই। বাকি যা বলার তা আর বললাম না। এবারের মতো আমি এই। দীপু। জিতু দেখল মৌরিমা মাথা নিচু করে রয়েছেন, আর কোলের ওপর একটা দুটো করে ঝরে পড়ছে জল। চোখের মুক্ত। আপনি আপনি কাঁদবেন না প্লিজ। উশমিল মৌরিমার হাতে চাপ দিল আলতো। মৌরিমা মুখ তুললেন। এভাবে কেউ পারে ভালোবাসতে? পারে তো, সবাই নয়, কিন্তু দু একজন পারে। মৌরিমা চুপ করে রইলেন একটু। তারপর সামনের টেবিল থেকে তুলে নিলেন একটা পেন। তারপর ধীরে ধীরে চিঠিটা নিয়ে নিজের নামের থেকে শেষ দুটো অক্ষর কেটে দিলেন উনি। বললেন, একটা ভুল ছিল চিঠিতে, তাই ঠিক করে দিলাম। আসলে আমার কাছের লোকেরা আজও আমায় মৌ বলেই ডাকে। গাড়িতে করে এয়ারপোর্টের দিকে যেতে যেতে কেমন একটা লাগছিল জিতুর। মৌরিমার থেকেই শুনেছে যে রচিত মারা গিয়েছিল টিটাগড়ে। ইলেশরা সব বেচে দিয়ে চলে যায় পাঞ্জাব, আর সিমিকে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয়। কত বছর কত পাল্টে গিয়েছে চারদিক, শুধু দীপুর প্রেমটাই যেন পাল্টায়নি। আকাশের শীর্ষে যেন আজও অবিচল সে। এয়ারপোর্টের সামনে গাড়ি থেকে নেমে উশমিলের লাগেজটা বের করে মাটিতে রাখল জিতু। তারপর পকেট থেকে মোবাইলটা বের করে সময় দেখে বলল, তোমার প্লেনের টাইম হয়ে গেল।
উশমিল কিছু না বলে তাকিয়ে রইল ওর দিকে। জিতু কি বলবে বুঝতে না পেরে ঠোঁট চাটল। বলল, টিকিটের প্রিন্ট আউটটা ঠিক আছে তো? মানে সময় কিন্তু খুব কম। আঁখি কে? উশমিল সোজা তাকালো জিতুর দিকে। আঁখি। জিতুর হার্টবিট মিস হলো একটা। হ্যাঁ, সেদিন আন্টি মানে তোমার মা বলেছিলেন। আজ মরিমা আন্টি বললেন। আঁখি কে? প্রেমিকা? না না, তোমায় বলেছিলাম তো আগে একবার। জিতু মাথা নাড়ল। প্রেমিকা একদমই নয়, ও আসলে। থাক, হাত তুলল উশমিল। বলতে হবে না। আরে না না, কেউ নয়, আমার সঙ্গে পড়তো কলেজে, একটু ভালো লাগতো এক সময়, ও সব কিছু না। মানে বললাম তো, থাক। উশমিলের গলাটা কড়া হলো এবার। ও পকেট থেকে একটা খাম বের করে এগিয়ে এসে গুঁজে দিল জিতুর পকেটে। কি এটা? জিতু অবাক হলো খুব। টাকা ধার দিলাম, শোধ নেব 1 বছর পরে। টাকা ধার? জিতু বুঝতেই পারছে না কি হচ্ছে। সেদিন আন্টির সঙ্গে গল্প করতে করতে জেনেছি, তোমার ব্যাংকিং পরীক্ষা নিয়ে সবটাই শুনেছি আমি। মা বলেছে? জিতু চোয়াল শক্ত করল। হাচমকা অপমানে কান লাল হয়ে উঠল ওর। ও বলল, সরি উশমিল, এটা আমি নিতে পারবো না। একদম কথা বলবে না। উশমিল ধমক দিল ওকে। ও, ছেলেরাই শুধু নাইট ইন শাইনিং আর্মার হতে পারে না, মেয়েরা পারে না? আর বলছি না এটা ধার, ফিরে এসে সব উসুল করব, মনে রেখো। ফিরে এসে মানে? জিতু অবাক হলো। ও, ফিরে আসবো না? আমার টাকা মেরে দেওয়ার ধান্দা না? সেটা হবে না, আমি ফিরে আসবো এটা নিতে। আর উশমিলের চোখ দুটো নরম হয়ে এলো আচমকা। তারপর বলল, এই গল্পে এখনই এর চেয়ে বেশি কিছু বলতে নেই। তবে কবে বলতে হয়? জিতু চোখ সরালো না উশমিলের চোখ থেকে। উশমিল হাসল সামান্য, বলল, ইন গুড টাইম। তবে হ্যাঁ, সেটা কিছুতেই 40 বছর হবে না, আই গেস। আর ততদিন উশমিল আকাশের দিকে হাত তুলে দেখালো। জিতু দেখল নতুন সন্ধ্যের আকাশে জলজল করছে একটা তারা, ধ্রুব তারা। উশমিল বলল, ততদিন ফলো দ্য স্টার, ইট উইল লিড ইউ, গাইড ইউ। হাসি। আকাশের দিকে তাকিয়ে রইল জিতু, আর মনে মনে দেখতে পেল অন্ধকার এক মাঠ চিরে এগিয়ে চলেছে রেলগাড়ি, আর তার জানালায় বসে আজও আকাশের এই তারাটির দিকেই তাকিয়ে রয়েছে এক যুবক। আজ এত বছর পরে সেই যুবকের সঙ্গে কোথায় যেন একটা বন্ধুত্ব টের পেল জিতু। মনে হলো ও নিজেও অন্ধকার এক মাঠ পেরিয়ে এগিয়ে চলেছে অজানা গন্তব্যের দিকে। মনে হলো দীপু আর জিতু যেন আলাদা কেউ নয়, আসলে একজন মানুষেরই দুটো নাম। বিহারি এগিয়ে এলো ওর দিকে, বলল, যাবেন না? চলুন আপনাকে পৌঁছিয়ে দিই। জিতু হাসল একটু, তারপর বলল,
যাব তো, কিন্তু যেখানে যাব সেখানে তো একাই পৌঁছতে হয় বিহারী ভাই। আমাদের সবাইকে সম্পূর্ণ একার চেষ্টায় পৌঁছতে হয় সেখানে, তাই না? শেষ হল শ্রী সরঞ্জিৎ চক্রবর্তীর বিখ্যাত উপন্যাস কম্পাসের অন্তিম পর্ব। গল্পটি শুনে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার অনুরোধ রইল, যাতে গল্পের আঙিনায় নতুন কোনো গল্প আপলোড হলে অথবা চলতি গল্পের কোনো নতুন পর্ব আপলোড হলে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার ফেসবুকের বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার পেজটিকে ফলো করার জন্য। আপনারা সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই শুভকামনা জানিয়ে শেষ করছি। নমস্কার।